আচ্ছা, তো দেখো আমরা এখন পঞ্চম চ্যাপ্টার এটা করছি। পঞ্চম চ্যাপ্টারটা হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। তো এই চ্যাপ্টারে আমরা এর আগে বেশ কিছু ধর্ম সংস্কার, সমাজ সংস্কার এগুলো আমরা করেছি। এখন দেখো এই যে সহযোগিতা ও বিদ্রোহ এই পার্টটা আছে, এখন এই পার্টটা সম্পর্কে আলোচনা করব। এই সময় মানে 19 শতকে ভারতের মধ্যে, 19 শতক মানে 1801 থেকে 1900 খ্রিস্টাব্দ, এই সময়ে ভারতে বিভিন্ন রকমের বিদ্রোহ দেখা দিয়েছিল, বিদ্রোহ হয়েছিল। সেই রকম কিছু বিদ্রোহ সম্পর্কে এই পার্টে আলোচনা করা হবে। আচ্ছা, তো দেখো এই 19 শতকে 1801 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে বেশ কিছু বিদ্রোহ হয়েছিল। বিদ্রোহ কাদের বিরুদ্ধে? মূলত ইংরেজদের বিরুদ্ধে এবং তাদের সঙ্গে যুক্ত বিভিন্ন মহাজন জমিদারদের বিরুদ্ধে। কারা করেছিল? বিভিন্ন আঞ্চলিক, বিভিন্ন উপজাতি, বিভিন্ন আদিবাসী, এই সমস্ত লোকেরা করেছিল। তারা কিন্তু মূলত ভারতবর্ষকে যে স্বাধীন করবে, ইংরেজদেরকে ভারত থেকে তাড়িয়ে দেবে, এরকম উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু এই বিদ্রোহ করেনি। তারা তাদের নিজেদের জীবনে হওয়া বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এই বিদ্রোহগুলো করেছিল। প্রত্যেকটা এই যারা যে সমস্ত উপজাতিগুলো বিদ্রোহগুলো হয়েছিল, যেমন সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, তারপর এরকম আরো যে সমস্ত বিদ্রোহগুলো, ওয়াহাবি আন্দোলন, এই সমস্ত বিদ্রোহগুলো সবই হয়েছিল তাদের নিজেদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। হ্যাঁ, সার্বিকভাবে যে তারা ভারতবর্ষকে ইংরেজদের থেকে মুক্ত করবে বা ইংরেজ শাসন থেকে স্বাধীন করবে, এরকম উদ্দেশ্য ছিল না। তো এই পর্বে এরকম ছোট ছোট আঞ্চলিক আন্দোলনগুলো সম্পর্কে আলোচনা করা হবে। তো প্রথম যে আঞ্চলিক আন্দোলনটা সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, একটা ইম্পর্টেন্ট বিদ্রোহ। তো দেখো সাঁওতাল বিদ্রোহ পড়ার আগে সাঁওতাল, সেই সময় সাঁওতালদের জীবন সম্পর্কে একটু আমরা দেখব। তো দেখো এই 19 শতকে বা তার আগে সাঁওতালরা মূলত বাংলার বিভিন্ন অঞ্চলে, তারা বিভিন্ন বন জঙ্গলের আশেপাশে তারা বন জঙ্গল পরিষ্কার করে তারা সেখানে বসবাস করতো। তাদের নিয়ে এমনি কোনো যে স্থায়ী কোনো শহর বা গ্রামে থাকতো এরকমটা নয়, তারা ওই বন জঙ্গল বা প্রকৃতির উপর নির্ভর করেই বেঁচে থাকতো। এইবার ব্রিটিশরা আসার পর তারা সমস্ত জায়গায় ট্যাক্স চালু করে, রাজস্ব চালু করে। এবার তার থেকে সাঁওতালরাও বাদ যায় না। সাঁওতালরা এমনি কোনো স্থায়ী গ্রামে বা শহরে না থাকলেও যে জঙ্গলে থাকতো সেখানেও তাদের উপর ট্যাক্স নেওয়া হয়, যে ভারতবর্ষে যেখানেই থাকবে তোমাদের ট্যাক্স দিতে হবে। এইবার এই ট্যাক্স দেওয়ার ভয়ে তারা বাংলা থেকে চলে যায় ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় বলে একটা পাহাড়, সেই পাহাড়ের নিচে একটা জঙ্গল, সেখানে তারা সেই জঙ্গল কেটে পরিষ্কার করে সেখানে তারা থাকা শুরু করে। বাংলা থেকে চলে যায় সেখানে, ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ের নিচে সেই জঙ্গলের মধ্যে। এইবার ব্রিটিশ সরকার সেখানেও তাদেরকে ট্যাক্স নেওয়া থেকে রেহাই দেয় না, সেখানেও তাদের উপর, প্রথমে তাদেরকে জানতে পারে না এবং তারপর তাদেরকে খুঁজে সেখানেও তাদের উপর ট্যাক্স চালু করা হয়। এবং তার সঙ্গে আরো কিছু কারণ যুক্ত আছে, এই সব কারণ একসঙ্গে হয়ে তারা বিদ্রোহ করেছিল। তো বিদ্রোহটা হয়েছিল 1855 থেকে 1856, হ্যাঁ এই সময় হয়েছিল। 1855 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল। বিদ্রোহের এই বিদ্রোহ করার ক্ষেত্রে যে দুজন নেতৃত্ব দিয়েছিলেন বা নেতা ছিলেন, তারা হচ্ছেন সিধু এবং কানহু। সিধু কানহু, সিধু কানহু, কানহু, সিধু কানহু। বেশ, এইবার এই বিদ্রোহের কারণগুলো আমাদের বুঝতে হবে, কি কারণে এই বিদ্রোহ হয়েছিল। আচ্ছা, তো বিদ্রোহের কারণ কি ছিল দেখো। এক তো রাজস্ব বৃদ্ধি। প্রথমে যখন তারা ইংরেজরা আসেনি, তারা কোনো রকমের রাজস্ব দিত না, তারা নিজেরা চাষবাস করতো, শিকার করতো, এইসব করে তারা জীবন অতিবাহিত করতো। খুব বেশি রোজগার তারা করতো না, তাতে করে তাদের মানে কোনো রকমের দিন চলে যেত। এইবার ইংরেজরা আসার পর প্রত্যেকটা মানুষের উপর রাজস্ব তারা চালু করে, সাঁওতালরাও তার বাদ যায় না। তো এই রাজস্ব দেওয়ার মতো তাদের সামর্থ্য ছিল না, তারা খুবই অল্প, তাদের বেশি জমিও ছিল না, বন জঙ্গলের মধ্যেই তারা চাষবাস করতো। এবার বেশি তাদের উপার্জন হতো না সেখানে, তো তারা সেটা দিয়েই তাদের জীবন কোনো রকমে চলতো। তারা আবার রাজস্ব কোথায় থেকে দেবে? এবং সেই রাজস্ব তো শুধু নয়, রাজস্ব আবার প্রতি বছর প্রতিনিয়ত বাড়তে থাকতো। এই বছর এক আছে, সামনের বছর আবার বেড়ে যেত, এরকম করে প্রতিনিয়ত বাড়তো। এবার এই বাড়তি রাজস্ব, এত রাজস্ব দিতে গিয়ে
তাদের ব্রিটিশ সরকারের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়েছিল। তাহলে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে রাজস্ব, রাজস্ব বৃদ্ধি। এক নম্বর। 2 নম্বর দেখো, এইবার এই রাজস্ব দিতে গিয়ে তাদের কাছে তো অত টাকা দেওয়া সবসময় থাকতো না, তাদেরকে মহাজনদের কাছ থেকে ধার নিতে হতো। আমরা আগেই পড়েছি যে মহাজন এরকম থাকতো, তারা মানে অনেক চড়া সুদে তারা গরিব মানুষকে ধার দিত। তো এরকম মহাজনদের কাছ থেকে তারা ধার নিত। এইবার হ্যাঁ, ওই রাজস্ব দেওয়ার জন্য। এইবার এরা হিসাব খুব একটা জানতো না, লেখাপড়া জানতো না, হিসাব জানতো না। এবার মহাজনরা তাদেরকে যে টাকা দিত, তারা হিসাবের গড়মিল করে তার থেকে বহুগুণ তাদেরকে সুদ তাদের কাছ থেকে নেওয়া হতো। ফলে তাদের এবার দিতে না পারলে তাদের বাড়ি ঘর জমি জায়গা সবকিছু কেড়ে নিত মহাজনরা। তো এই মহাজনদের প্রতিও তাদের একটা ক্ষোভ ছিল। আর এই মহাজনরা সবাই ছিল বাইরের লোক, মানে এরা বুঝে ব্যাপারটা বুঝে যে এদেরকে, এরা বোকা মানুষ, এদেরকে এরকম ধার দিলে অনেক টাকা রোজগার হবে। তো বাইরে থেকে কিছু লোক, বুদ্ধিমান লোক যাদের টাকা পয়সা ছিল, তারা ওই অঞ্চলে এসে এরকম মহাজন টাকা দিত। তো বহিরাগত মহাজনদের শোষণ 2 নম্বর পয়েন্ট। হ্যাঁ, বহিরাগত মহাজনদের শোষণ। আচ্ছা, তাহলে 2 নম্বর যেটা হচ্ছে বহিরাগত মহাজনদের শোষণ। মহাজনরা তাদের উপর নানা রকম ভাবে এরকম ঋণ দিয়ে তাদের উপর না দিতে পারলে নানা রকম অত্যাচার করতো তাদের বিরুদ্ধে। 3 নম্বর হচ্ছে না, ওই অঞ্চলের মধ্যে ওরা থাকতো, ওরা মানে নিজেদের এলাকার মধ্যে নিজেদের লোকেদের মধ্যেই থাকতো। এবার তারা যেখানে ধর থাকা শুরু করেছে সেখান থেকে তো চলে যাওয়ার কথা তারা মানে ভাবতো না, ওইখানেই থাকার কথা তারাই চেষ্টা করতো। এবার দেখো পরবর্তী হচ্ছে ব্যবসায়ীদের প্রতারণা। ব্যবসায়ীদের প্রতারণা। তো কি হতো, এই অঞ্চলে কিছু বাইরে থেকে ব্যবসায়ীও গিয়েছিল এই সাঁওতালদের এলাকায় বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার জন্য। কি করতো এরা, এরা সাঁওতালদের কাছ থেকে বিভিন্ন শস্য, ধান টান ইত্যাদি কিনতো, আর তাদেরকে তাদের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতো, তাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতো এই ব্যবসায়ীরা। এইবার এই ব্যবসায়ীরা যখন জিনিস কিনতো সাঁওতালদের কাছ থেকে, তখন তারা একটা কথা নয়, তখন তারা একটা ভুয়ো বাটখারা ব্যবহার করতো। মানে তাতে যা ওজন হতো তার থেকে বেশি পরিমাণ জিনিস তারা নিত। হয়তো দেখা গেল 1 কেজি ওজন, জিনিস নিচ্ছে তারা হয়তো 1200। তো যার ওজনের থেকে বেশি নিত, ওজনে ঠকাতো তাদেরকে নেওয়ার সময়। সেই বাটখারাটার নাম ছিল কেনারাম বাটখারা। হ্যাঁ, তো সেই কেনারাম বাটখারা দিয়ে তাদেরকে ঠকানো হতো, যা জিনিস ওজন তার থেকে তারা বেশি মাল নিয়ে নিত। আর যখন বিক্রি করতো তখন আবার যা ওজন তার থেকে কম দিত, সেটাও একটা ভুয়ো বাটখারা, সেটা হচ্ছে বেচারাম বাটখারা। কেনারাম, বেচারাম। তো এই বেচারাম বাটখারা দিয়ে তাদেরকে কম জিনিস দিত, মানে 1 কেজি বলে হয়তো 800 গ্রাম দিয়ে দিত। তো এইভাবে ওজনে তাদেরকে ঠকাতো, কেনার সময় ওজনে ঠকাতো, বিক্রি করার সময় ওজনে ঠকাতো, ব্যবসায়ীরা ঠকাতো। তাহলে এই ব্যবসায়ীদের প্রতিও তাদের একটা ক্ষোভ ছিল। তাহলে ব্যবসায়ীদের প্রতারণার জন্য ব্যবসায়ীদের প্রতিও তাদের ক্ষোভ ছিল। 4 নম্বর কি কারণ দেখো, আস্তে। আচ্ছা দেখো, 4 নম্বর হচ্ছে এই সময় আমরা জানি এই 19 শতকেই ভারতে রেলপথ তৈরি হয়েছে। 1853 খ্রিস্টাব্দে ভারতে রেল চালু হয়েছে। এইবার এই রেল তৈরি করার সময়, রেল লাইন তৈরি করার সময় এই সাঁওতালদের রেলের কাজ করার জন্য শ্রমিক হিসাবে, রেল লাইন তৈরি করার শ্রমিক হিসাবে তাদেরকে জোর করে কাজ করানো হয়। মানে অনেকে করতে চাইতো না, কিন্তু জোর করে করানো হয়, এবং তাদেরকে ঠিক মতো মজুরিও দেওয়া হতো না। আমরা বলেছিলাম সেই রেলপথ তৈরি করার সময় বিভিন্ন বন জঙ্গল কাটা হয়েছিল, সেখানে যে সমস্ত উপজাতি ছিল তাদের ঘর বাড়ি সব ভেঙে দেওয়া হয়, চলে যায়, বাসস্থানের অভাব হয়। তাহলে এই সাঁওতালদের এলাকা দিয়ে রেলপথ গিয়েছে, তাদেরকে জোর করে ওই রেল শ্রমিক হিসাবে কাজ করানো হয় এবং ঠিকমতো মজুরি দেওয়া হতো না। এটা তো গেলে 1 নম্বর কথা। তার পাশাপাশি আবার রেলের যে সমস্ত বিভিন্ন মানে ইংরেজ অফিসার বা ইংরেজ কর্মচারী ছিল, তারা কি করতো, এই সাঁওতালদের এলাকা থেকে মানে জোরপূর্বক তাদের গরু, ছাগল, মুরগি ইত্যাদি জোর করে নিয়ে চলে আসতো। অনেক সময় তাদের মহিলাদেরকেও নানা রকম ভাবে খারাপ ব্যবহার তাদের সঙ্গে করতো।
তো এই সমস্ত কারণের জন্য সেই জোর করে রেল পথ তৈরিতে কাজে লাগানোর জন্য তাদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল। এই সমস্ত আর 5 নম্বর হচ্ছে তাদের যে নিজেদের ধর্ম সংস্কৃতি সেগুলোকে বাঁচানো। ইংরেজরা তাদের যে নিয়ম কানুন, তাদের যে সংস্কৃতি, সেগুলোকে বাদ দিয়ে ইংরেজদের নিয়ম কানুন সংস্কৃতি চাপিয়ে দিয়েছিল। অনেক ক্ষেত্রে এদেরকে জোর করে খ্রিস্টান ধর্ম নেওয়ার জন্য জোর করা হতো। এই সবের জন্য তারা নিজেদের ধর্ম এবং সংস্কৃতিকে বাঁচানোর জন্য তারা এই বিদ্রোহ করেছিল। তাহলে ধর্ম ও সংস্কৃতি রক্ষা। তাহলে দেখো এই কারণগুলোর জন্য এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, আরেকবার দেখে নাও। রাজস্ব বৃদ্ধি, প্রচুর রাজস্ব তাদের উপর চাপানো হয়। রাজস্ব দেওয়ার জন্য তারা মহাজনদের কাছ থেকে ঋণ নিত। মহাজনরা এসেছিল বহিরাগত, বাইরে থেকে। তারা নানা রকম ভাবে তাদের উপর অত্যাচার শোষণ করত। 3 নম্বর, ব্যবসায়ীরা, তাদের অঞ্চলে কিছু বহিরাগত ব্যবসায়ী এসেছিল, তারাও তাদেরকে নানা রকম ভাবে ঠকাতো। 4 নম্বর, রেল শ্রমিক হিসাবে তাদেরকে নানা রকম অত্যাচার করা হতো, সঠিক মজুরি দেওয়া হতো না। 5 নম্বর, তারা তাদের নিজেদের ধর্ম এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য এই বিদ্রোহ করেছিল। বোঝা গেল? 1856 সালে, 1855 সালে তারা বিদ্রোহ শুরু করে। এইবার প্রথম দিকে তারা স্থানীয় জমিদার, মহাজন যাকে পায় তাকে তারা হত্যা করতে থাকে। মানে উগ্র হয়ে তারা একদম সমস্ত সাঁওতাল একত্রিত হয়ে তারা এই দীর্ঘদিন ধরে তাদের এই ক্ষোভ জমিদার মহাজনের বিরুদ্ধে, তাদেরকে তারা হত্যা করতে থাকে, মারধর করতে থাকে, তাদের বাড়িঘর সব নষ্ট করে দেয়, এইসব তারা করে। পরবর্তীকালে তারা বিভিন্ন নীলকর বা ইংরেজদের উপরেও তারা চড়াও হয়, এবং যখন দেখে যে বিদ্রোহ একটু মানে হিংসাত্মক পর্যায়ে চলে গেছে, তখন ব্রিটিশ সেনারা এসে কঠোরভাবে বিদ্রোহ দমন করে। সিধু কানুর এই বিদ্রোহ করতে গিয়ে তাদের মৃত্যু হয়। তো এইভাবে বিদ্রোহ আর কি বন্ধ হয়। বিদ্রোহ এই ইংরেজদের বিরুদ্ধে হওয়া এইসব ছোটখাটো বিদ্রোহ সবই ইংরেজরা কঠোরভাবে দমন করেছিল, কোনো বিদ্রোহটাই সফল হয়নি। কিন্তু এই বিদ্রোহের যে ফলাফল সেটা একেবারেই ব্যর্থ হয়নি। কি হয়েছিল ফলাফল হিসাবে? ফলাফল হিসাবে সাঁওতালদের জন্য থাকার জন্য একটা আলাদা জায়গা দেওয়া হয়েছিল, যে জায়গাটার নাম হচ্ছে সাঁওতাল পরগনা। সেই সাঁওতাল পরগনায় সাঁওতালরা থাকা শুরু করে, এবং সেখানে ইংরেজদের কোনো নিয়ম কার্যকরী ছিল না। সেখানে সাঁওতালরা নিজেদের স্বাধীন নিয়ম ভাবে সেখানে থাকতো। আর এটাও বলে দেওয়া হয় কোনো বহিরাগত মহাজন বা ব্যবসায়ী তাদের এলাকায় যাবে না আর। তো এই নিয়ম চালু করা হয়। তাহলে সাঁওতালদের জন্য সাঁওতাল পরগনা বলে একটা জায়গা, সাঁওতাল পরগনা বলে একটা জায়গা দেওয়া হয়। সেখানে তারা নিজেরা স্বাধীনভাবে থাকা শুরু করে। সেখানে ইংরেজদের কোনো নিয়ম থাকবে না, কোনো মহাজন, কোনো ব্যবসায়ী সেখানে যাবে না। এই হচ্ছে সাঁওতাল বিদ্রোহের ফলাফল। তাহলে পুরোপুরি ব্যর্থ হয়নি এই বিদ্রোহটা। বেশ, তো এই গেল সাঁওতাল বিদ্রোহ। এবার পরবর্তী কি বিদ্রোহ আছে চলো দেখি। আচ্ছা, পরবর্তী হচ্ছে ওয়াহাবি আন্দোলন। হ্যাঁ, কথা নয়। তো দেখো, ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়েছিল আরবে। আরবে হয়েছিল সূচনা। তাহলে সূচনা হয় আরবে, কথা নয়। আরবে হয়েছিল, হ্যাঁ, কথা নয়। এই আন্দোলনটা শুরু করেছিলেন আরবে আব্দুল ওয়াহাব বলে একজন ব্যক্তি। আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব, বেশ, ইনি শুরু হয়েছিল আরবে। আব্দুল ওয়াহাব, ইনি হচ্ছেন আব্দুল ওয়াহাব। তো আব্দুল ওয়াহাব এই বিদ্রোহটা শুরু করেছিল আরবে। কেন করেছিলেন? আরবে এটা মূলত ধর্মীয় কারণে হয়েছিল। কি কারণ হয়েছিল? যে ইসলাম ধর্মের যে মূল আদর্শ সেটাকে পুনরায় ফিরিয়ে আনা, আর বিভিন্ন ধর্মীয় কুসংস্কারের বিরোধিতা করা। এই দুটো কারণে আরবে এই বিদ্রোহটা শুরু হয়েছিল। ইসলাম ধর্মের মূল আদর্শকে ফিরিয়ে আনা আর বিভিন্ন কুসংস্কার দূর করা। এই জন্য আরবে এটা হয়েছিল। তো আরবে হয়েছিল, আমাদের দেশের সঙ্গে তাহলে তো সম্পর্ক নেই, কিন্তু এই আব্দুল ওয়াহাবের দ্বারা মানে অনুপ্রাণিত হয়ে ভারতে এই আন্দোলন শুরু হয়, ওয়াহাবি আন্দোলন শুরু হয়। তো ভারতে কিরকম হয় দেখো। তাহলে ওয়াহাবি আন্দোলন শুরু হয়েছিল কোথায়?
আরবে। কার নেতৃত্ব হয়েছিল? আব্দুল ওয়াহাব। বোঝা গেল? এই ওয়াহাবের নাম থেকে এই আন্দোলনটার নাম ওয়াহাবি আন্দোলন। আচ্ছা, পরবর্তী দেখো, ঠিক আছে, ভারতে এই আন্দোলন শুরু হয়েছিল উত্তরপ্রদেশের রায়বেরিলি বলে একটা জায়গা, সেখানে শুরু করেছিলেন সৈয়দ আহমেদ বলে একজন ব্যক্তি। সৈয়দ আহমেদ ভারতে উত্তরপ্রদেশের রায়বেরিলিতে এই আন্দোলন শুরু করেছিলেন। তাহলে ভারতে শুরু হয়েছিল রায়বেরিলিতে না, ভারতে এটা শুরু হয় রায়বেরিলিতে। কে শুরু করেছিলেন? সৈয়দ আহমেদ। সৈয়দ আহমদ। তাহলে ভারতে শুরু করেছিলেন সৈয়দ আহমেদ। কোথায় করেছিলেন? রায়বেরিলিতে। বোঝা গেল? বেশ, এইবার এখানে যেটা ইম্পর্টেন্ট, এই সৈয়দ আহমেদের দ্বারা অনুপ্রাণিত এবার সৈয়দ আহমেদ থেকে দেখে আমাদের বাংলায় একজন আবার ওয়াহাবি আন্দোলন করেছিলেন। তো বাংলার যে করেছিল সেটাই আমাদের এখানে জানার বিষয় এবং ইম্পর্টেন্ট। কথা নয়। আচ্ছা, বাংলায় ওয়াহাবি আন্দোলন কে করেছিল দেখো তো। বাংলায় ওয়াহাবি আন্দোলন করেছিলেন তিতুমির। বাংলায় ওয়াহাবি আন্দোলন করেছিলেন তিতুমির, যার আসল নাম হচ্ছে মীর নিসার আলী। বাংলায় ওয়াহাবি আন্দোলন করেছিলেন তিতুমির, যার আসল নাম মীর নিসার আলী। তিনি শুরু করেছিলেন এই ওয়াহাবি আন্দোলন। তাহলে বাংলায় হয়েছিল আস্তে, বাংলায় ওয়াহাবি আন্দোলন হয়েছিল বাংলার বারাসাত অঞ্চলে। বারাসাতের একটা জায়গা, একটা গ্রাম, যেটা হচ্ছে নারকেল বেড়িয়া। নারকেল বেড়িয়া। বাজে কথা বললে তাকে কিন্তু এবার বের করে দিতে আমি বাধ্য হব। কোন রকম বাজে কথা, হাসি ফাজলামি চলবে না, বারবার কিন্তু বলবো না। আচ্ছা, তাহলে বারাসাতের নারকেল বেড়িয়া অঞ্চলে এই বিদ্রোহটা শুরু হয়। করেছিলেন মীর নিসার আলী। মীর নিসার আলী বা তিতুমির, হ্যাঁ হবে। আচ্ছা, তাহলে মীর নিসার আলী বা তিতুমির এই আন্দোলনটা বাংলায় শুরু করেছিলেন। বেশ, এবার এইটা কিরকম আন্দোলন তিনি করেছিলেন দেখো তো। প্রথম কথা, এই বারাসাতের তিতুমির যেটা করেছিল সেটা কিন্তু পুরোপুরি ধর্মীয় ছিল না, সেটা মূলত জমিদার এবং ইংরেজদের বিরুদ্ধে ছিল। তো তিনি কি করেছিলেন, তিনি নিজেকে প্রথমে বাদশাহ বলে ঘোষণা করেন, যে তিনি হচ্ছেন সেখানকার বাদশাহ, সেখানকার রাজা। এবং তিনি একটা বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। হ্যাঁ, বাঁশের কেল্লা মানে বাঁশের একটা বড় একটা কেল্লা, একটা বড় ঘরের মতো, বাড়ির মতো তৈরি করেছিলেন। এবং সেখানে তিনি বিভিন্ন রকমের অস্ত্র, যেমন বর্ষা, লাঠি, তরোয়াল, এই সমস্ত রেখেছিলেন। এবং এই সব দিয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে এবং স্থানীয় জমিদারদের বিরুদ্ধে লড়াই শুরু করেন। এবং তার মূল কথা ছিল যে তারা কোনো রকমের রাজস্ব দেবে না, এবং সমস্ত জমিদার, তারা হচ্ছে স্বাধীন, সমস্ত জমি তাদেরই অধিকার, এই হচ্ছে তাদের মূল কথা। ইংরেজরা কামান নিয়ে এসে সেই বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়, এবং তিতুমিরকে সেই বিদ্রোহ, ওই যুদ্ধ করতে গিয়ে তিনি মারা যান। তো এইভাবে এই বিদ্রোহ দমন করে ব্রিটিশ সরকার। তো একটা কথা এটা থেকে মনে হয় যে জোশ থাকা ভালো, কিন্তু বেশি থাকলে আবার মানে সেটা আবার সমস্যা হয়ে যায়। তো এই অতিরিক্ত জোশ ভালো জিনিস নয়। তাই আচ্ছা, যাই হোক, বেশ দেখো তাহলে আসতে, তাহলে কি হলো, তিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, কথা নয়, তিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। এবং তিনি নিজেকে কি বলে ঘোষণা করেছিলেন? বাদশাহ বলে ঘোষণা করেছিলেন। তিনি নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন। এবং ইংরেজরা এই বিদ্রোহ কঠোরভাবে দমন করে।
তো এইভাবে বিদ্রোহ দমন হয় এবং তিতুমির এই বিদ্রোহ মারা যায়। তাহলে এই গেল ওয়াহাবি আন্দোলন। পরবর্তীকালে দেখো একটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ হচ্ছে নীল বিদ্রোহ, যেটা হয়েছিল 1859 থেকে 1860 খ্রিস্টাব্দে। 1859 থেকে 1860 খ্রিস্টাব্দে এই বিদ্রোহটা হয়েছিল। বেশ, এবার দেখো রোহান কথা না। আচ্ছা, এই বিদ্রোহটা দেখো, আমরা নীল চাষের কথা আগে পড়েছি। তো কি, ইংরেজরা যখন ভারতে এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, তাদের একটা মূল ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা ইংরেজদের। এবার এই কাপড়ের জন্য তখন নীল একটা প্রয়োজন হতো তাদের। তখন নীল কোনো কারখানায় কোনো মেশিনে তৈরি হতো না, ওই গাছ থেকে হতো। এবার কিভাবে হয় বলি, দেখো এই নীল, এইটা হচ্ছে গাছ, এই গাছটা কাটা হতো, কেটে জলের মধ্যে এটাকে রাখা হতো, বেশ কয়েকদিন এটাকে জলের মধ্যে রাখা হতো। এবার যখন এই গাছটা জলের মধ্যে থেকে পচে যেত, তখন এই জলের এই নীলের গাছের মধ্যে যে রসটা থাকতো সেটা ওই জলে মিশে একটা নীল রঙের পদার্থ তৈরি হতো। এবং সেই পদার্থটাকে ছেঁকে নিয়ে তারপর শুকিয়ে নেওয়া হতো, তারপর নীলের ওই ট্যাবলেটের মতো বা চৌকো চৌকো তৈরি হতো শুকিয়ে, এবং সেইটা দিয়ে তারা কাপড় রং করতো। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো তখন এটা এইভাবে করা হতো। এইবার ব্যাপারটা হচ্ছে কি, এই প্রথম দিকে ভারতে নীল চাষ হতো না, মানে ইংরেজরা আসার আগে ভারতে নীল চাষ হতো না। এইবার প্রথমে চাষিদেরকে তো বললো তো চাষিরা করবে না, তখন তারা ইংরেজরা কি করে, বেশিরভাগ চাষি তখন প্রচন্ড গরিব ছিল, তাদেরকে অগ্রিম টাকা দেওয়া হয় যে ঠিক আছে তোমরা নীল চাষ করো জমিতে, তোমাদেরকে আগে থেকেই টাকা দেওয়া হচ্ছে। অগ্রিম মানে আগে, অগ্রিম টাকা দেওয়া হয়, যাকে বলা হয় দাদন। তো চাষিদেরকে দাদন দেওয়া হয়। এইবার এই মানে চাষিরা প্রথমে বোঝে না, তারা দেখে যে ভালোই তো আগে থেকে টাকা পেয়ে যাচ্ছি, তো তারা নিয়ে নেয় সেই টাকা। এবং এমন ভাবে তাদের সঙ্গে চুক্তি করা হতো যে একবার যদি তুমি এই টাকা নিয়ে নাও, মানে দাদন নাও, তাহলে কিন্তু তুমি নীল চাষ করতে বাধ্য। পরে যদি বলো যে নীল চাষ করবো না, তাহলে কিন্তু হবে না, তখন আবার তাহলে অন্যরকম। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথমে তাহলে কারণগুলো আলোচনা করা হোক। আচ্ছা দেখো, তাহলে প্রথম যে কারণটা সেটা তাহলে কি হলো, জোর করে নীল চাষ করতে বাধ্য। বলছি দেখো, তো চাষিদেরকে অগ্রিম টাকা দেওয়া হয় বা দাদন দেওয়া হয়। এইবার দাদন নিয়ে নিলে চাষিদেরকে নীল চাষ করতে বাধ্য হতো। এইবার কি হয়, তো না মানে প্রতি বছর করার জন্য তাদেরকে দেওয়া হতো, মানে আগে কিছু টাকা দেওয়া হতো, চাষ করার পর বিক্রি করার পর আবার কিছু টাকা পাবে। এইবার যদি একবার তারা অগ্রিম নিয়ে নেয়, তাহলে তাদেরকে চাষ করতে তারা বাধ্য। এইবার নীল প্রথম তারা তো জানতো না। এইবার দেখে নীল চাষ করার পর তারা হয়তো কিছু টাকা পাচ্ছে, কিন্তু সেই জমিটার অন্য চাষ করা যায় না, মানে ধান বা অন্য কোনো চাষ হয় না। এবার নীল চাষ করে নীলটা তো আর খাওয়া যাবে না, সেটা বিক্রি করে নয় কিছু টাকা পাবে। এবার তাদের খাদ্যের অভাব হয়ে যায়। তখন তারা পরে যখন বলে যে না আমরা নীল চাষ আর করবো না, তখন কিন্তু তারা জোর করে মারধর করে তাদেরকে নীল চাষ করতে বাধ্য করে। তাহলে 1 নম্বর কারণ হচ্ছে জোর করে নীল চাষ করতে বাধ্য করা হয়। 2 নম্বর হচ্ছে নানা রকমের অত্যাচার, নীলকরদের অত্যাচার, কথা নয়। 2 নম্বর হচ্ছে নীলকরদের অত্যাচার। আচ্ছা, তো দেখো যারা নীল চাষ করাতো, মানে ইংরেজরা নীল চাষ করাতো তাদেরকে নীলকর বলা হয়। এইবার এই নীল চাষ না করলে চাষিদেরকে নানা রকম ভাবে অত্যাচার করা হতো, মারধর করা হতো, তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হতো, গরু বাছুর এগুলোকে নিয়ে চলে আসা হতো, তাদের বাড়ির স্ত্রী কন্যা বা তাদের বউদের নানা রকম ভাবে শারীরিক মানসিক ভাবে অত্যাচার করা হতো, টর্চার করা হতো। তো এই সমস্ত করা হতো। এইবার এই সমস্ত বিরুদ্ধে তারা এই বিদ্রোহ করেছিল, নীল বিদ্রোহ করেছিল। হ্যাঁ, তো এই অত্যাচারের বিরুদ্ধে তারা এই বিদ্রোহ করে। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, কথা নয়, এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন
দেখো এই বিদ্রোহের নেতা ছিলেন, দুজন নেতা ছিলেন। এক হচ্ছে দিগম্বর বিশ্বাস, দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। সেটা ক্লাস 6 এর দিগম্বর শ্বেতাম্বর জৈন ধর্মের দুটো ভাগ, সেটা আলাদা জিনিস। তাহলে দেখো এই বিদ্রোহের দুজন নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। দুজনেই দেখো বিশ্বাস, তারা দুই ভাই ছিলেন। দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস দুই ভাই, তারা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। বেশ, দিগম্বর আর বিষ্ণুচরণ। বেশ, এইবার এই বিদ্রোহ হয় এবং তারা স্থানীয় নীলকর জমিদার তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাদেরকে হত্যা করে, বিভিন্ন নীলকুঠিগুলো তারা দখল করে নেয়, এইভাবে বিদ্রোহ হয়। এই বিদ্রোহীরা বিভিন্ন নীলকরদের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করে, তাদের নীলকুঠিগুলো দখল করে নেয়, এইভাবে হয়। পরবর্তীকালে এই বিদ্রোহ ব্রিটিশ সরকার বা সেনাবাহিনী দমন করে, তবে নীল কমিশন গঠন হয় এবং যেখানে বলা হয় এই বিদ্রোহের ফলাফল হিসাবে যে নীল চাষ চাষিদের ইচ্ছাধীন হবে, মানে চাষিরা যদি নীল চাষ করতে চায় তাহলে করবে, আর না হলে করবে না, ইচ্ছাধীন হয়। আর ততদিনে কৃত্রিম নীল তৈরি শুরু হয়ে যায়, ফলে আর নীল চাষ করা খুব একটা দরকার পড়ে না। হ্যাঁ, তো এইভাবে নীল চাষ বন্ধ হয়ে যায়। না, এখন কৃত্রিম ভাবে হয়, বিভিন্ন কারখানায় তৈরি হয়, তো এখন আর দরকার হয় না। তাহলে ফলাফল কি হয়? এই ফলাফল কি হলো? নীল কমিশন গঠিত হলো, নীল কমিশন গঠিত হলো এবং নীল চাষ চাষিদের ইচ্ছাধীন হয়ে ওঠে। ইচ্ছাধীন মানে চাষিরা যদি ইচ্ছা করে তাহলে করবে, না হলে করবে না। তাহলে এই হচ্ছে নীল বিদ্রোহ, বোঝা গেল? এই বিদ্রোহের ফলাফল হিসেবে, মানে বিদ্রোহ হলো, তারপর নীল কমিশন বলে একটা কমিশন গঠিত হয় এবং যেখানে বলা হয় যে নীল চাষ চাষিদের ইচ্ছাধীন, মানে তারা যদি মনে করে নীল চাষ করবো স্বেচ্ছায় তাহলে করবে, জোর করে নীল চাষ করানো যাবে না, এটা হয়। আর ততদিনে কৃত্রিম নীলও উঠে যায়, ফলে আর নীল চাষ করা খুব একটা দরকারও পড়তো না। তো এইভাবে নীল চাষ বন্ধ হয়, বোঝা গেল? বেশ, তাহলে নীল বিদ্রোহ বোঝা গেছে। বেশ, পরবর্তী বিদ্রোহ হচ্ছে মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ, যেটাকে মুন্ডা উলগুলান বলা হয়। উলগুলান মানে হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা ভয়ঙ্কর বিদ্রোহ। মুন্ডা উলগুলান, মুন্ডা বিদ্রোহকে উলগুলান বলা হয়। এটা হয়েছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে, কথা নয়। এই বিদ্রোহ করেছিলেন, মুন্ডা বিদ্রোহ করেছিলেন বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এখানে কারণগুলো ঠিক এইরকমই। কি কারণ? প্রথম কথা, রাজস্ব বৃদ্ধি। আর এই মুন্ডারা থাকতো মূলত ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায়, এরাও একটা উপজাতি মানুষ, মানে সাঁওতালদের মতো মুন্ডারাও একটা উপজাতি, এরা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় থাকতো। এইবার এদের উপরে রাজস্ব চাপানো হয় প্রচুর পরিমাণে, রাজস্ব বৃদ্ধি। এরাও, এদের অঞ্চলেও বিভিন্ন মহাজন আসে, বাইরে থেকে যে সমস্ত মহাজন আসে তাদেরকে বলা হয় দিকু। বহিরাগত মহাজনদেরকে বলা হয় দিকু। কি বলা হয়? দিকু। তাহলে এই বহিরাগত মহাজন বা দিকুরা তাদের উপর নানা রকম ভাবে অত্যাচার করে, তাদের সবকিছু টাকা পয়সা বাড়িঘর সবকিছু নিয়ে নেয়, জমিদারদের অত্যাচার, এইগুলো কিন্তু সব বিদ্রোহের ক্ষেত্রেই এগুলো আছে। তো এই সব কারণে মুন্ডারা বিদ্রোহ করে। একই রকম ভাবে এই বিদ্রোহ ইংরেজরা দমন করে এবং বিরসা মুন্ডা এই বিদ্রোহে মৃত্যু হয়। তো এইভাবে এই মুন্ডা বিদ্রোহ হয়, বোঝা গেল? ঠিক আছে।